নমস্কার বন্ধুরা। তো আমরা প্রথম ভাগে প্রথম খণ্ডে আমরা কিছু কথা জানতে পেরেছিলাম বাবার থেকে। তো ওনার যে শিক্ষক স্বর্গীয় দেব দেবব্রত আদিত্য চৌধুরী স্যারের কথা। তো সেই দ্বিতীয় খণ্ড মানে আজকে যে আমরা অন্তরঙ্গ আলাপের দ্বিতীয় খণ্ডে চলে আসছি। তো বাবা ওনার কিছু আরও কথা বলতে চান, তো শুনি আমরা। যাই হোক, ওনার আদেশে প্রাচীন ভারত ও রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা রচনা আমি লিখলাম। প্রায় 35 পৃষ্ঠার মতো হবে, বেশ কয়েকদিন লেগেছিল। একদিন স্যারকে ওই রচনাটা লেখার পরে স্যারকে দেখাবার জন্য স্কুলে যাচ্ছি, রাস্তায় স্যারের সাথে দেখা। স্যার দূর থেকে আমাকে দেখে, রঞ্জিত লিখেছ? আমি স্যার লিখেছি, দেখো। রাস্তায় দাঁড়িয়ে গেলেন, পড়লেন, পড়তে পড়তে বললেন, ভালো হয়েছে, তুমি আগামী রবীন্দ্র জয়ন্তীতে এটা পাঠ করো। এর আগে আমি কোনো স্টেজে উঠিনি। যাই হোক, এইভাবে ওনার সাথে আমার পরিচয়। এত বড় ব্যক্তিত্ব, মহানুভব, শিক্ষক আমার জীবনে যে এত বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন, বিশেষত বাংলা সাহিত্য এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে জানার যে প্রবল আগ্রহ আমার ভিতরে জন্ম নিয়েছিল, তখন থেকে আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে সামান্য কিছু পড়াশোনা করেছি। স্যারেও আমাকে সাহায্য করেছেন। স্যারের ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। সারাদিন স্কুল থেকে যখন বাড়িতে আসতেন, তখন গিয়ে আমি বিরক্ত করতাম, এটা ওটা জানতে যেতাম। স্যার কিন্তু নির্লিপ্তভাবে সব কিছুর প্রশ্নের উত্তর দিতেন, ভালো লাগতো। স্যার রাগটা করতেন না? না, আর একটা আচ্ছা, না যে আপনি স্কুলেও পাও তুমি, তার সাথে আবার বাড়িতে গিয়ে যে বললা যে ডিস্টার্ব করছো, বিরক্ত করছো, তো স্যার ওই যে স্যার, তো সে স্যার কি মানে রাগ করতেন না? কোনো দিন রাগ করেননি। আচ্ছা, বরং খুশি হতেন। আচ্ছা, একদিন না গেলে তারপরে খবর পাঠান, রঞ্জিত তুমি আসোনি কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি মানে খুব ভক্ত ছিলেন বলতে গেলে। যাই হোক, ওনার সম্বন্ধে উনি একটা কথা বলেছিলেন, পড়ে যাও রঞ্জিত, যত পারো পড়ো, বুঝবার চেষ্টা করবে না। এমন একটা সময় আসবে যখন যে বিষয়ে বুঝো না, অটোমেটিক্যালি তোমার বোঝা হয়ে যাবে। সত্যিই তাই। একবার আমি গীতাঞ্জলির একটা কবিতা বা গান পড়ছিলাম, অর্থ প্রথমে বুঝিনি। আমার মাথা নত করে দাও গে তোমার চরণ মূলার তোলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। স্যার ছিলেন সেই প্রকৃতির, অহংকার ছিল না, ঈশ্বরের সমর্পিত প্রাণ, কর্ম করে যেতেন, কিন্তু কোনো অহংকার ছিল না। আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমারও জীবন মাঝে। সত্যি তাই, স্যার ছিলেন সেই ব্যক্তি। এই গানের ভিতরে আমি স্যারের ছায়াই দেখতে পাই। সারা জীবন কাজ করে গেছেন, পড়াশোনা করে গেছেন, বিন্দুমাত্র অহংকার তিনি প্রকাশ করেন না। নিজেকে নিজের কাজে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেন না। ওনাকে দেখলে বোঝা যেত না যে ওনার ভিতরে এত জ্ঞান আছে, এত পাণ্ডিত্য আছে। ওনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, এটা ভুলতে পারবো না। যাই হোক, উনি কিছুটা ভাবুক হয়ে আসছেন। তো আমি একটা কথা বলি ওনার একটা কথা থেকে, তো ওনার কথা থেকেই ধার নিয়ে কথাটা বলছি। হ্যাঁ বন্ধুরা, এখন বন্ধু বন্ধু বলছি ঠিকই, কিন্তু হয়তো যারা দেখছেন তারা আমার থেকে বড়, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। যারা আমার থেকে ছোট তাদেরকে আমি ভালোবাসা শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা মানে কি এই সোশ্যাল মিডিয়াতে বন্ধু বন্ধু বলে সম্বোধন করে, তাই আমি বন্ধু বলেই বলছি। আর এবার কথা হলো কি,
উনি যে কথাটা বললেন, উনি বর্তমান ভাবুক হয়ে আছে, স্যারের কথা মনে পড়েছে, আর স্যার ওনার খুব প্রিয় শিক্ষক ছিলেন, বুঝতেই পারা যাচ্ছে। তো এবার ওনার থেকে যে ধার নিয়ে কথাটা বলছি সেটা হলো কি, উনি কিন্তু একটা খুব মজার কথা বলেছেন যে ওনার যে স্যার ওনাকে একটা মন্ত্র বলল যে তুমি পড়ে যাও, বোঝার চেষ্টা করবা না, তুমি পড়তে থাকো, তুমি দেখবা একসময় যেগুলো তুমি বুঝতে পারছো সেগুলো তোমার কাছে ধরা দিবে, বুঝিয়ে দিবে তোমাকে। তো এটা কিন্তু দারুণ কথা, একটা সিক্রেট। মানে যারা পড়তে বা বা আমি পড়ুয়াদের কথা বলবো, যারা স্কুলে পড়াশোনা করছে, যারা পড়ুয়া পড়াশোনা নিয়ে আছে, তাদের উদ্দেশ্যেই আমি বলবো তোমরা পড়তে থাকো। ওনার কথাই বলছি কিন্তু আমার থেকে না। আমি ওই যে কখনো কখনো ধার নিয়ে কখনো কখনো ভালো কথাগুলো বলছিলাম, আমি কারো থেকে ভালো কথা জানতে পারলে আমি শেয়ার করি, কারণ কি আমি আমার মধ্যে রেখে দিতে চাই না। তো ওনার কথাই, ওনার মন্ত্রটাই আমি বলছি যে ওনার স্যার ওনাকে যে কথাটা বলেছিল সেই কথাটাই কিন্তু আপনার বলছি যে আপনারা পড়তে থাকুন, আর দেখবেন যেগুলো যেগুলো বুঝতে পারছেন না সেগুলো অটোমেটিকলি বুঝে যাবেন। তো কি দারুণ কথা না? আচ্ছা, যাই হোক, ওনার এই মুহূর্তটা একটু হালকা করলাম। তো আবার ওনার দিকে এগিয়ে দিচ্ছি ক্যামেরা। বলুন। হ্যাঁ, বলো তুমি। এই যে গীতাঞ্জলির আরেকটা গান বলি, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। তুমি তো কবিতা আবৃত্তি করতা? হ্যাঁ, করতাম। গানও করতাম নাকি? গান গান করতাম, আচ্ছা আচ্ছা। তো কবিতার 2 লাইনটা বললাম, ভালো লাগলো। আরও কিছু যে কবিতার কিছু বলো। এই কবিতাটা পড়ার পরে বুঝলাম সত্যি আমরা নিজেদের মুক্তি খুঁজি মন্দিরে মসজিদে, ভগবানের বনে জঙ্গলে গিয়ে। রবীন্দ্রনাথ কিন্তু তা বলেননি। মুক্তি মন্দিরে মসজিদে নয়, মুক্তি আছে কর্মের মাধ্যমে। কাজ করে যাও, স্বয়ং প্রভু ভগবান তার সৃষ্টির মাঝে নিজেকে বন্ধ করে রেখেছে, ওদের কর্মের মধ্যে দিয়েই মুক্তি হবে। এই কথাটা আমি বুঝতে পেরেছিলাম। যেটুকু বলেই শেষ করছি। দারুণ কথা, দেখলেন তো কতগুলো সিক্রেট কথা জানা যাচ্ছে। তাই তো বললাম, বাবা তুমি আমার হয়তো শ্বশুরমশাই বা বাবা, কিন্তু আজকে যে কথাগুলো শেয়ার করলাম, মানে আমাকে বললাম বা আমার সাথে এই যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত হয়ে আছে বর্তমান, তারা যারা দেখছেন তারাও কিন্তু জানতে পারলেন যে কিছু কিছু কথা যে মন্দির মসজিদে আমরা মানে খুঁজে বেড়াই, সে কিন্তু মানে আমাদের কর্মের সাথেই জড়িত হয়ে আছে। তাই আমি বলছিলাম যে আমাদের কিছু কিছু সম্পদ আছে, লুকিয়ে আছে, হয়তো আমরা খুঁজে পাই না বা সময় বা সুযোগ হয় না। তো আজ এই মুহূর্তে একটা সুযোগ হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলো। বাবা তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আরও অনেক কিছু তোমার থেকে জানবো, আর তার সাথে আমার যারা বন্ধুরা আছে তারাও জানতে পারবে, এই আশা রাখলাম। তুমি ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানেই সমাপ্ত করলাম এই প্রথম আর দ্বিতীয় খণ্ডর শেষ খণ্ড, এই যেটা বাবার সাথে অন্তরঙ্গ আলাপের প্রথম ভাগ এখানে শেষ করলাম। তো প্রথম ভাগ মানে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড করে দুটো ভাগ করেছিলাম। তো আগামী দিনে আরও বাবার থেকে কিছু জানতে পারবো এই আশায় রইলাম। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।